সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। তো আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে আপনাদের কাছে হয়তো শুনে একটু অন্যরকম লাগতে পারে যে শিশুদের মানসিক এবং শিক্ষাগত যে প্রভাবটা সেই বিষয়টা নিয়ে। তো আত্মীয়র বাড়িতে রেখে যদি পড়াশোনা করানো হয় তাহলে শিশুর মানসিক ও শিক্ষাগত প্রভাবটা কেমন হতে পারে আর কি। তো আত্মীয়র কাছে যে সন্তানকে রেখে আসলে কি পড়ানো উচিত নাকি উচিত না, তো এটা নিয়ে আমরা আজকে একটু ভালো মন্দ একটা বিশ্লেষণ করার চেষ্টা করব যে মা বাবা ছাড়া সন্তানদের যে ভবিষ্যৎ এই তৈরি করতে গিয়ে আমরা কি করি, আত্মীয়র বাড়িতে থেকে পড়াশোনার যে মানে করানোর যে বাস্তবতাটা সেটা আমরা একটু দেখব। আসলে কি সন্তান যে আত্মীয়র কাছে থাকলে কেমন হবে, হ্যাঁ, তো তাদের শিশুদের যে মানসিক এবং শারীরিক প্রভাবটা কেমন হবে, এই আইডিয়াটা যখন আমার মাথায় আসে তো আমি একটু অনলাইনে বিভিন্ন জায়গায় একটু ঘাটাঘাটি করি এই বিষয়ে কোনো কিছু ভিডিও অথবা কোনো রিসার্চ পেপার অথবা কোনো কেস স্টাডি আছে কিনা। হ্যাঁ, একটু যদি দেখাতে চাই যে আমি আত্মীয়র বাড়িতে রেখে পড়াশোনা করানো এই বিষয়টা উপর আমি যে ইউটিউবে গিয়ে যদি আমি সার্চ করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এটা লিখে যখন এইভাবে যখন এই যে ইউটিউবে যখন সার্চ করি, হ্যাঁ, তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটাও ভিডিও কিন্তু আমি কিন্তু দেখতে পাই না। এখানে আছে যে হোম স্কুলিং আমাদের বাচ্চাদের নষ্ট করেছে এবং এখানে কিভাবে জানি, তারপর যে শিশুর মানসিক বিকাশের জন্য করণীয় থেকে শুরু করে মোটামুটি এই যে ইউটিউবের প্রথম পেজে যতগুলো শো করে একটাও কিন্তু যে এই বিষয়ে কিন্তু কোনো টপিক কিন্তু নাই। হ্যাঁ, ইভেন আমি যে ইউনিসেফের আমরা জানি যে ইউনিসেফ সেভ দ্য চিলড্রেন যে শিশুদের নিয়ে কাজ করে, হ্যাঁ, তো এখানেও ইউনিসেফেরও বিভিন্ন অনলাইনের যে রিসার্চ পেপার বিভিন্ন কেস স্টাডি এগুলো কিন্তু আমি কিন্তু মোটামুটি খুঁজেছি অনেক জায়গায় যে আত্মীয়র বাড়িতে রেখে শিশুদের পড়ানো এই ধরনের কোনো রিসার্চ অথবা কেস স্টাডি আছে কিনা আমি কিন্তু কোথাও কিন্তু খুঁজে কিন্তু পাই নাই। তো আমি বরাবরই মতো আমার নিজের অভিজ্ঞতা, আমার যে স্কিল এক্সপিরিয়েন্স, হ্যাঁ, প্লাস হচ্ছে চ্যাটজিপিটি থেকে মোটামুটি এই একটা জায়গায় আমি দাঁড় করিয়েছি যে আপনাদের সামনে এসে আমি এমন কি কথা বলবো যে কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর কি। হ্যাঁ, তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আমরা শুরু করি। তো বিষয়টা প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি আর কি। হ্যাঁ, তো বাংলাদেশে সাধারণত কিছু বা অধিকাংশ মানুষ যে আমরা যারা পিতামাতা অথবা অভিভাবক যারা আছি যে আমাদের সন্তানদেরকে যে আমাদের আত্মীয় বাড়িতে রেখে পড়াশোনা করাই। হ্যাঁ, আমি বলছি সবাই 100% না, কিছু অথবা অধিকাংশ মানুষ। তো এক্ষেত্রে শিশুদের উপর কি কোনো ইতিবাচক অথবা কোনো নেতিবাচক প্রভাবটা পড়ে কিনা, তো এইটার প্রশ্নের উত্তর বলতে গিয়ে আমরা এইভাবে শুরু করতে পারি কিনা যে বাংলাদেশে অনেক পরিবারে আত্মীয় বাড়িতে রেখে শিশুদের পড়ানো যে প্রচলন আছে, হ্যাঁ, এটা আমরা সবাই জানি যেটা শিশুদের উপর একটা ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের প্রভাব অবশ্যই কিন্তু আসবে। তো প্রথমে আমরা ইতিবাচক প্রভাব নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ভালো শিক্ষার একটা সুযোগ পাই। যে শিশু কি পায়, একটা ভালো একটা শিক্ষার একটা সুযোগ পায়। অনেক সময়ে যে গ্রামে মানসম্মত শিক্ষা ব্যবস্থা থাকে না, যার ফলে কি হয় যে শিশুকে শহরে অথবা শিক্ষার উন্নত সুযোগ আছে এমন কোনো জায়গায় পাঠানো হয় যেখানে ওখানে আত্মীয় আছে, আপনার আত্মীয় আছে, তো মানে যেন শিক্ষাগত উন্নতির জন্য একটা সহায়ক এইভাবে হতে পারে। 2 নম্বরে কি লাভ হয় অথবা ইতিবাচক ইয়াটা হয় সেটা হচ্ছে শৃঙ্খলা ও দায়িত্ববোধ। আত্মীয়র বাড়িতে থেকে পড়াশোনা করলে শিশু যে শৃঙ্খলিত একটা জীবন যাপনের অভ্যাস গড়ে তুলতে পারে এবং আত্মনির্ভরশীল একটা শিখে। হ্যাঁ, 3 নম্বরে কি ইতিবাচক সেটা হচ্ছে আপনার সন্তান যে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা। আত্মীয় বাড়িতে থাকলে শিশুরা কি হয়, নতুন পরিবেশে খাপ খাওয়ানোর দক্ষতা একটা অর্জন করে যা ভবিষ্যতে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে। হ্যাঁ, একদম এটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে, কিন্তু এটা কোনো পড়াশোনা স্কুল থেকে কিন্তু এটা কিন্তু পাবেন না, যেটা আপনার আত্মীয় বাড়িতে রাখলে আপনার শিশুটা এই যে রেজাল্টটা কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, তো 4 নম্বরে যেটা হয়তো হতে পারে সেটা হচ্ছে পারিবারিক ও সামাজিক নেটওয়ার্ক একটা বৃদ্ধি পাবে। সেটা কিরকম, যে অন্য আত্মীয়দের সাথে বসবাসের ফলে শিশুর যে সামাজিক যে যোগাযোগ দক্ষতা সেটা
বাড়তে পারে, বাড়বে, হ্যাঁ, এবং পারিবারিক বন্ধন তাতে কি হবে, একটা মজবুত হবে। তো মোটামুটি এই 4টা, আরো হয়তোবা আছে, আমার মাথায় এখন আসতেছে না। এইগুলো হচ্ছে ভালোর দিক, যদি আপনার শিশুকে অথবা সন্তানকে যদি আপনার আত্মীয়র বাড়িতে যদি রাখেন। এখন একটু আসি যে নেতিবাচক প্রভাবগুলো কি কি হতে পারে। হ্যাঁ, তো প্রথমে নেতিবাচক প্রভাব বলতে গিয়ে নাম্বার 1 যেটা আসে সেটা হচ্ছে শিশুর মানসিক চাপ ও একাকিত্ব। হ্যাঁ, সেটা কিরকম? মা বাবার কাছ থেকে দূরে থাকায় শিশু মানসিকভাবে একাকী অনুভব করতে পারে। আমি এখানে শিশু বলতে হচ্ছে 5 থেকে মোটামুটি 5-6 বছর থেকে 18 বছরের নিচে এই রেঞ্জে শিশুদেরকে আমি বোঝাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমরা কি বলছি যে মানসিক চাপ ও একাকিত্ব, যে মা বাবার কাছ থেকে দূরে থাকার ফলে শিশুর যে মানসিকভাবে একাকী অনুভব করতে পারে, যা তার আবেগগত বিকাশে, যে ইমোশনাল যে বিকাশ একটা আছে, সেটার উপর একটা নেতিবাচক একটা প্রভাব ফেলতে পারে। 2 নম্বর কি হতে পারে? অবহেলা বা নির্যাতনের শিকার হওয়া। হ্যাঁ, সেটা কিরকম? প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সেটা হচ্ছে সব আত্মীয়ই শিশুর প্রতি যত্নশীল কিন্তু হন না। কিছু ক্ষেত্রে শিশুরা অবহেলা বা শারীরিক মানসিক নির্যাতনের শিকার হতে পারে। হ্যাঁ, তারপর 3 নম্বরটা কি হতে পারে? অতিরিক্ত কাজের চাপ, যে কিছু পরিবারে, যে আমাদের এই যে এশিয়া মহাদেশে বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, যে শ্রীলঙ্কা, এইসব দেশগুলোতে আত্মীয়রা কি করে শিশুকে পড়াশোনার পাশাপাশি গৃহস্থালী কাজেও কিন্তু ব্যস্ত রাখেন, যা তার শিক্ষা ও যে শারীরিক একটা বিকাশের নেতিবাচক একটা প্রভাব ফেলতে পারে। তো 4 নম্বরে কি বলছি আমরা? 4 নম্বরে নিয়ন্ত্রণের অভাব। মা বাবার সরাসরি তত্ত্বাবধান না থাকলে শিশু ভুল বন্ধু বান্ধবের সংস্পর্শে যাওয়ার একটা সম্ভাবনা খুবই বেশি, এবং খারাপ অভ্যাস গড়ে তোলার একটা সম্ভাবনা খুবই বেশি থেকে যায়। এগুলো হচ্ছে নেতিবাচক প্রভাব। আর একটু যদি আমরা দেখি 5 নম্বরে আত্মবিশ্বাসের একটা ঘাটতি হতে পারে। সেটা কিরকম? পরিবারের প্রধান অভিভাবকদের থেকে দূরে থাকার কারণে শিশুর আত্মবিশ্বাস কমতে পারে এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হতে পারে। হ্যাঁ, যে শিশু। তো এখন আমরা ইতিবাচক কয়েকটা দিক, নেতিবাচক কয়েকটা দিক এটা আমরা শুনলাম। এখন আসেন তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরা কি রাখবো নাকি রাখবো না? তো এটা এক ধরনের করণীয়গুলো কি হতে পারে? যে সন্তানকে যে আপনার আত্মীয়র কাছে রাখার আগে তার যে সুরক্ষা ও যে আবেগগত যে চাহিদার যে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনার প্রায়োরিটি যখন করবেন, লিস্ট নাম্বার 1-এ কিন্তু এই বিষয়টা নোটে নিয়ে আসবেন। 2 নম্বর করণীয় কি হতে পারে? নিয়মিত মা বাবার খোঁজ খবর নেওয়া এবং সময় মতো দেখা করা উচিত। আপনি আপনার আত্মীয়র ঘরে বাড়িতে রেখে দিলেন, আর কোনো কিন্তু খোঁজ খবর রাখলেন না, শুধু মাসে মাসে টাকা দিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু হবে না। খোঁজ খবর নিতে হবে, আপনার শিশুর সাথে কথা বলতে হবে, অথবা যদি কথা বলার সুযোগ না থাকে সেখানে যেতে হবে মাসে একবার অথবা 2 বার অথবা 3 মাসে একবার, এইভাবে। তারপর আরেকটা করণীয় কেমন হতে পারে? সেটা হচ্ছে শিশুর মতামত জানা। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু আমাদের বাংলাদেশে এটা কিন্তু খুবই কম হয়, যে এই 5-6 বছরের শিশুর মতামত কি জানবো? হ্যাঁ, তার কাছ থেকে জানা দরকার কি? এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ওই বয়সী শিশু কিন্তু সারা জীবন কিন্তু মনে রাখে। আমি 5 বছরে, আমি এখানে নাম মেনশন করবো না, 4-5 বছরে আমার সাথে কে কি গ্রামে কি করেছিল এখনো কিন্তু আমার কিন্তু মাথা কিন্তু এই সাইডে কিন্তু মেমোরিতে কিন্তু সেভ করা আছে, কিন্তু একদম পরিষ্কার। এগুলো কিন্তু কখনো কিন্তু ভুলে না। হ্যাঁ, শিশুরাও কিন্তু ভুলবে না বড় হয়ে। তারপর যে শিশুর আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা দরকার। তারপর হচ্ছে শিক্ষার পাশাপাশি মানসিক ও সামাজিক বিকাশের দিকেও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তো পরিবারের সঠিক পরিকল্পনা এবং পর্যবেক্ষণ যদি থাকে, আমরা বলতে পারি যে আত্মীয়র বাড়িতে থেকে পড়াশোনা করানো ইতিবাচক দিকগুলো সুবিধা নেওয়া অনেকাংশে কিন্তু সম্ভব। পাশাপাশি নেতিবাচক প্রভাবগুলো কিন্তু মিটিগেট, মানে কি হবে, কমিয়ে আনা সম্ভব। যে নেতিবাচক দিকগুলো সেগুলো কিন্তু কমানো যেতে পারে। তো এই করণীয় বা সমাধান যেগুলো আমি এখন বললাম, হ্যাঁ, সেগুলো যদি মাথায় রেখে যদি এইভাবে যদি আরেকটা যদি প্রশ্ন করা হয় যে আমরা যে করণীয় দিকগুলো যে শুনলাম, হ্যাঁ, সেটা যদি আত্মীয়র সাথে যদি করতে যায়, এই কাজগুলো যদি করতে যায়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে আমার আত্মীয়রা আগে থেকে আমাকে একদম সাফ বলে দেবে যে আপনার সন্তানকে আমার ঘরে আর রাখবো না ভাই, এত কিছু ঝামেলার মধ্যে আর গিয়ে লাভ নাই। হ্যাঁ, তো এক্ষেত্রে করণীয় কি হতে পারে, এটাই কিন্তু বাস্তবতা আর কি। তো হ্যাঁ,
তো আমি আবার বলছি এই জিনিসগুলো যদি যাচাই বাছাই করতে যান, আপনি আপনার আত্মীয় হ্যাঁ এরা যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু বলে যাবে যে আপনার শিশুকে আপনার সন্তানকে আপনি নিয়ে যান। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই যে পরিস্থিতিটা মোকাবেলা করতে পারি? আত্মীয়র সঙ্গে সম্পর্ক নষ্ট না করে একটু কৌশলী হওয়া, যেমন সেটা কিরকম যে সরাসরি তাদের উপর চাপ প্রয়োগ না করে বরং নম্রভাবে যে বোঝানোর চেষ্টা করা যে আপনার সন্তানকে তারা যত্ন সহকারে দেখাশোনা করলে সেটি কেবলই আপনার জন্য নয়, তাদের জন্য একটি সম্মানের বিষয় হতে পারে। তো এই কথাটা খুব একটা বেশি বর্তমান যুগে খাটবে না। তারপর কি হতে পারে, তাদের সুবিধা ও অসুবিধাগুলো বুঝে নিয়ে যৌক্তিক যে সমাধানে একটা চেষ্টা করা। হ্যাঁ, তারপর 2 নম্বর কি হতে পারে সেটা হচ্ছে আত্মীয় নির্ভরশীলতা কমিয়ে বিকল্প খোঁজা। যদি এইভাবে যদি কাজ না হয় তাহলে তো আপনাকে বিকল্প পথ তো কি করতে হবে, খুঁজতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আত্মীয়রা সন্তানের সঠিক যত্ন নিতে না চান তাহলে বিকল্প হিসাবে শহরে বা শিক্ষার ভালো সুযোগ থাকা স্থানে একটি হস্টেল, ছাত্রাবাস এই ধরনের খোঁজার একটা চেষ্টা করতে হবে আপনার। হ্যাঁ, তা যদি সম্ভব হলে শিক্ষকের তত্ত্বাবধানে কোনো পরিবারে থাকার সুযোগ খোঁজা হতে পারে। হ্যাঁ, এটা আপনার ওই পরিস্থিতি ওই পরিবেশে কিন্তু আপনাকেই বলে দিবে যে বিকল্প পথগুলো কি কি হতে পারে। হ্যাঁ, তারপর 3 নম্বর কি হতে পারে, আত্মীয়কে কিছু সুবিধা দেওয়া যদি সম্ভব হয়। যদি তারা আর্থিকভাবে যদি সংকটে থাকেন তাহলে কিছু অর্থনৈতিক সহায়তা বা খরচ বহন করলে তারা রাজি হতে পারেন একটু। হ্যাঁ, এই বিষয়টা একটু যে দেখা, মাঝে মাঝে আত্মীয়র জন্য কিছু উপহার বা সহায়তা দিয়ে কৃতজ্ঞতা যদি প্রকাশ করা যেতে পারে যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি। তারপর 4 নম্বরে কি হতে পারে যে সন্তানের সুরক্ষা ও মানসিক সুস্থতার বিষয়টি অগ্রাধিকার একটা দেওয়া। সেটা কিরকম, যদি আত্মীয় বাড়িতে শিশু নিরাপত্তা, ভালো যত্ন বা মানসিক স্বস্তি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে রাখা একদম উচিত হবে না। তো সেই জন্য মা বাবার পক্ষে সম্ভব হলে নিজের কাছেই রাখা সবচেয়ে ভালো। হ্যাঁ, অথবা এমন জায়গায় রাখতে হবে যেখানে তার সার্বিক উন্নতি সম্ভব। তারপর হচ্ছে বিকল্প অভিভাবক বা পরিচিতদের সহায়তা নেওয়া। হ্যাঁ, তো এটাও ঘুরে ফিরে সেই আত্মীয়র মতো যদি থাকে, যদি সেকেন্ড অপশন এইভাবে। তো আমরা শিশুর শিক্ষা ও মানসিক বিকাশের জন্য শুধু পড়াশোনা পরিবেশে নয়, যে নিরাপত্তা ও মানসিক শান্তিই কিন্তু জরুরি। তাই আত্মীয়ের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে প্রয়োজনে যে বিকল্প ব্যবস্থা খোঁজাই কিন্তু শ্রেয় বলছি আর কি আমরা। হ্যাঁ, তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের যে এতক্ষণ ধরে আমরা যেই জিনিসগুলো শুনলাম, জানি না এই বিষয়গুলো কিভাবে কাজ আরো অপশন হয়তো বা আপনারা ভালোভাবে জানেন, তো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এখন একটা প্রশ্ন আসা যাক যে পৃথিবীতে সফল ব্যক্তিরা, হ্যাঁ মানে আত্মীয়র বাড়িতে থেকে এরকম নামি দামি বিখ্যাত হয়ে গেছে এরকম মানুষও কিন্তু অনেক পাবেন আপনি। হ্যাঁ, তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিলে তারা বলবে যে আমি আমার মা বাবাকে ছেড়ে ছোটবেলা থেকে আমরা আত্মীয় বাড়িতে থেকেছি আমি। হ্যাঁ, তো যার ফলে আজকে আমি সবকিছু কষ্ট বুঝতে শিখেছি, যার জন্য আমি এই অবস্থানে একটা ভালো জায়গায়। হ্যাঁ, পক্ষান্তরে আপনি এটাও পাবেন যে ছোটবেলা থেকে মা বাবার সাথে ছিল, একদম একটা পূর্ণবয়স্ক না হওয়ার আগ পর্যন্ত মা বাবার সাথে থেকেও কিন্তু অনেক পৃথিবী বিখ্যাত বিশ্বসেরা এই ধরনের আপনি উদাহরণ পাবেন। যেমন নাম্বার 1-এর মধ্যে আছে হচ্ছে আমরা যদি বলি যে এলন মাস্ক। হ্যাঁ, আমরা সবাই জানি যে এলন যে মাস্কের কথা। তো তার যে এলন মাস্ক, তার মা, হ্যাঁ যে তার বাবা সাথে কিন্তু একসাথেই কিন্তু দক্ষিণ আফ্রিকায় কিন্তু বড় হয়েছেন আর কি। শৈশব থেকে তিনি পরিবার থেকে একটা অনুপ্রেরণা যে পেয়েছেন। মূল কারণটা কি, তার মা বাবা তার আগ্রহকে সমর্থন করেছেন বা প্রযুক্তি সৃষ্টিশীলতার প্রতি তার ঝুঁকে উৎসাহিত করেছে, একদম কারো কাছ থেকে না, তার মা বাবার সাথে থেকে কিন্তু। এই ধরনের যদি আরেকজন বিখ্যাত যদি বলি নাম, সেটা আরেকজন হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। হ্যাঁ, তো এইটা লিওনার্দো দা ভিঞ্চিও কিন্তু একদম ছোটবেলা থেকে কিন্তু মার সাথে কিন্তু মা বাবার সাথে কিন্তু একদম থেকে কিন্তু বড় হয়েছে আর কি। তো এখানে মূল কারণটা কি, সেটা হচ্ছে পারিবারিক সহায়তা এবং প্রশিক্ষণের সুযোগ তার মা বাবার কাছ থেকে পাওয়া। তারপর আমরা যদি আরো যদি দেখি, পর আরেকজনের নাম বলে আপনারা চমকে উঠবেন, সেটা হচ্ছে স্টিফেন হকিং। তো স্টিফেন হকিং হচ্ছে শৈশব এবং একদম শৈশবকালে তার মা বাবার সাথে ইংল্যান্ডের বড় হয়েছেন। তার মা বাবা সবসময় তাকে শিক্ষা উৎসাহিত করেছেন আর কি। তো এই জন্য তিনি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য একটা অবদান। তার মূল কারণ হচ্ছে পারিবারিক সাপোর্ট সবসময় তার এই ধরনের। হ্যাঁ, আমরা আমির খানের
যে তারে জামিন পার কম বেশি আমরা সবাই দেখেছি আর কি। তো এই মুভির জায়গা থাকে দিন শেষে আমরা কিন্তু আশেপাশে সবাই জানি যে মানে ওই গানগুলো শোনা হয়, দেখা হয়, তারপর সবকিছু শেষ আর কি। তো ওইটা কিন্তু বাস্তব জীবনে কাজে নিজের সন্তানের ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে কাজটা মানে ওইভাবে করা হয় না। তো আরেকটা যদি বলি সেটা হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটা ছোট গল্প আছে ছুটি। আমি যদি ভুল করে যদি না থাকি, ছুটি এই ছোট গল্পটি প্রকাশিত হয়েছিল হচ্ছে 1892 সালে। আজ থেকে আপনারা একটু 2025 থেকে এই 1892 বিয়োগ দেন যে কত বছর আগে সেটা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তখনকার দিনে সেই সময়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে চাইল্ড সেফগার্ডিং কি, শিশু সুরক্ষা কি, শারীরিক মানসিক। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এখন বর্তমানে এসে কিন্তু নানানভাবে মডেল সাজিয়ে কিন্তু আমরা বলার চেষ্টা করি, পাওয়ার প্রেজেন্টেশনে আমরা দেখাই যে শিশু নির্যাতন এত প্রকার, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1892 সালেই কিন্তু তিনি সেটা কিন্তু ভালোভাবে কিন্তু আমাদেরকে তার যে ছুটি যে ছোট গল্পের মাধ্যমে কিন্তু বোঝাতে চেয়েছেন। তো এই গল্পটা ছিল হচ্ছে একটি শিশু প্রধান গল্প, যেখানে ফটিক যে প্রধান চরিত্র ছিল হচ্ছে ফটিক যে চক্রবর্তী নামে, মানসিক কষ্ট, পারিবারিক বিচ্ছিন্নতা ও শৈশবের যে বেদনার যে করুণ চিত্র তুলে ধরা হয়েছে আর কি। হ্যাঁ, তো এটি আমাদের সবার যে একদম হৃদয় স্পর্শ মানে ছুঁয়ে যায় আর কি এটা। তো একটু যদি বলি যে এই ছুটি যে ছোট গল্পের শিক্ষণীয় দিকটা কি ছিল, সেটা হচ্ছে ছুটি বাংলা সাহিত্যে একটি অনন্য সৃষ্টি, যা শিশুদের যে মানসিকতা, তাদের যে স্বাধীনতা আকাঙ্ক্ষা এবং শাসন নিয়মের প্রতি তাদের যে সংবেদনশীল প্রতিক্রিয়া নিয়ে ভাবায় আমাদেরকে। হ্যাঁ, গল্পের মূল চরিত্র ফটিক এক সাধারণ গ্রামীণ বালক, তার জীবনের ঘটনাগুলো পাঠকদের জন্য একটা গভীর একটা শিক্ষণীয় বার্তা দেয়। কি বার্তা দেয় আমরা একটু কয়েকটা লাইনে বলে আমরা এই ভিডিওটা শেষ করব। নাম্বার 1 হচ্ছে শিশুদের স্বাধীনতার যে গুরুত্বটা। ফটিক ছিল হচ্ছে একজন স্বাধীন চেতা যে শিশু, যে তার নিজের মতো করে জীবন কাটাতে চায়, কিন্তু তাকে তার মা ও আত্মীয়দের শাসনের মধ্য দিয়ে চলতে হয়। হ্যাঁ, গল্পটি আমাদের শেখায় যে শিশুদের যে ব্যক্তিগত বাক স্বাধীনতা এবং তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে সম্মান জানানো অবশ্যই উচিত। তো এইখান থেকে মেসেজটা কি হতে পারে, যে কঠোর শাসনে চেয়ে শিশুদের ভালোবাসা, সহমর্মিতা হচ্ছে শিশুর বিকাশের জন্য বেশি কার্যকর। তারপর শিশুর মনোজগৎকে বোঝার প্রয়োজন। ফটিক তার শহরের পরিবেশে মানিয়ে নিতে ব্যর্থ হয়। হ্যাঁ, এবং তার স্বাভাবিক গ্রামীণ জীবনের প্রতি তার যে একটা আকাঙ্ক্ষা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তো এখানে মেসেজটা কি হতে পারে, সেটা হচ্ছে শিশুরা তাদের নিজস্ব পরিবেশ এবং যে সত্তার সঙ্গে গভীরভাবে জড়িত থাকে। হ্যাঁ, তাদের মানসিকতার চাহিদা বুঝে সেভাবে সহায়তা করা উচিত। তো ছোট গল্পে আরেকটা মেসেজ আমরা এইভাবে পেতে পারি যে ফটিককে তার গ্রামের মুক্ত পরিবেশ থেকে শহরের কড়াকড়ি শাসনে নিয়ে যাওয়া হয়, যা তার উপর মানসিক একটা চাপ তৈরি করে। এই পরিবর্তন তার জীবনকে প্রভাবিত করে খুব নেগেটিভভাবে, নেতিবাচকভাবে আর কি। হ্যাঁ, তো এখান থেকে মেসেজটা কি হতে পারে, সেটা হচ্ছে নতুন পরিবেশে শিশুদের যে মানসিক প্রস্তুতি, যে সমর্থন দেওয়া অবশ্যই প্রয়োজন, নয়তো তারা একাকিত্বতা এবং হতাশায় যে ভুগতে পারে। হ্যাঁ, তারপর পরিবারের প্রতি যে গভীর সংযোগ, যে ফটিক তার মায়ের স্নেহের অভাব বোধ করতো প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে। মায়ের প্রতি তার যে একটা গভীর আকাঙ্ক্ষা, মায়ের স্নেহের অভাব তাকে ভেতর থেকে একটা দুর্বল করে দেয়। তো এখান থেকে মেসেজটা কি হতে পারে, যে পারিবারিক স্নেহ ও ভালোবাসা শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। মানে এখানে কোনো একদম ছাড় দেওয়া যাবে না, এটাই কিন্তু অবশ্যই কিন্তু দরকার। হ্যাঁ, তো শিক্ষা ব্যবস্থার একটা সীমাবদ্ধতা এইখানে একটা ফুটে উঠেছে যে ছোট গল্পে, সেটা হচ্ছে গল্পে ফটিকের স্কুল জীবন, তার শহরের পরিবেশে যে মানসিক চাপ, শিক্ষা ব্যবস্থা কিছু ত্রুটিগুলো তুলে ধরে আর কি। শিশুদের পড়াশোনা, জীবনযাপন এমনভাবে হওয়া উচিত যাতে তার আনন্দ এবং শেখার অভিজ্ঞতা পায়, কেবল শাসনের মাধ্যমে নয়। এই মেসেজগুলো কিন্তু আমরা কিন্তু নিতে পারি আর কি। হ্যাঁ, তারপর গল্পের যে শেষ অংশে যে ফটিকের যে মৃত্যু হয়, মৃত্যুর যে করুণ পরিণতি আমাদের জীবনে অনিশ্চয়তা এবং যে ভালোবাসা মূল্যকে বুঝতে যে সাহায্য করে। তো ভালোবাসা, সহানুভূতি এবং স্নেহ পরিবারের প্রতিটি সদস্যদের জন্য অবশ্যই আসলে দরকার। হ্যাঁ, তো এই ছুটি গল্পটি আমাদের শেখায় যে শিশুদের মানসিকতা, তাদের স্বাধীনতা এবং আবেগকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ
এটি শুধুমাত্র শিশুদের জীবন নয়, বরং সমাজের যে সামগ্রিক মানবিক দিককেও আরও কিন্তু উন্নত করতে পারে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমার যে ভিডিওর যে মূল মেসেজগুলো। তো এইগুলো শুনে আপনি কি মনে করেন আর কি? হ্যাঁ, এই আসলে এটা কি হওয়া উচিত নাকি হওয়া উচিত না, তাহলে কেমন? আপনার মূল্যবান কমেন্টসগুলো অবশ্যই লিখে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।